সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। আর এই আন্দোলনটি একটি পর্যায়ে সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। আর সেই আন্দোলনের তোপের মুখে পড়েই ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই আন্দোলনের পেছনে রয়েছে অনেক গল্প, যে গল্পগুলো আমরা অনেকেই জানি না। আমরা জানি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা ছাড়াও অনেক পেশাজীবীরা, যেমন ধরুন সাবেক সেনা কর্মকর্তা, পেশাজীবী, ইঞ্জিনিয়ার, ডক্টর, এমনকি যারা চাকরিরত ছিলেন, এদেরও অনেকেই এই আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছিলেন। কেননা এই আন্দোলনটি ছিল একটি সামগ্রিক আন্দোলন। বিগত 16.5 বছরে মানুষের মনের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই আন্দোলনের মধ্য দিয়েই ঘটেছিল। আমরা সেরকম একজন যোদ্ধাকে আজকে আমাদের এই স্টুডিওতে যুক্ত করেছি। আমাদের সাথে উপস্থিত আছেন আজকের আলোচনায় সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিসের নির্বাহী পরিচালক, নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান। স্যার, আপনাকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভিওডির সকল দর্শক এবং যারা আপনারা এখানে ভিওডির কর্মকর্তা বা কর্মীরা আছেন, কারণ আমি এই ভিওডিতে আগেও এসেছি এবং এখানে আমি খুব উন্মুক্তভাবে বা খোলা মনে কথাগুলো বলতে পারি। এই জন্য এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং ভিওডির দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা শুরুতেই আলোচনায় চলে যাই। আমাদের আলোচনার বিষয় তো জেনেছেন যে জুলাই আন্দোলন যেটি হয়েছিল, এখানে কিন্তু অনেকে জড়িয়ে গিয়েছিল। বিশেষ করে অনেকেই পেছন থেকে সম্মুখ যোদ্ধার ভূমিকা পালন করেছেন। তার মধ্যে আপনি একজন। আপনি তখন চাকরিরত ছিলেন, সরকারি চাকরি বলা যায়, যেহেতু ট্রাস্ট ব্যাংকে আপনি চাকরি করতেন। সেখান থেকে কিভাবে আপনি আন্দোলনে জড়িয়ে গেলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনে একটু যদি বলতেন। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাট জুলাই আন্দোলন বা বিপ্লব বা আপনি বিদ্রোহ বা যেটাই বলেন, তো এখন তো এটার থার্মোডাইন ইফেক্ট স্টেজটা চলছে। আপনারা যদি ফ্রেঞ্চ রেভলিউশনের হিস্ট্রি স্টাডি করেন, তো সেখানে দেখেন বিপ্লব যারা করেছিল সেই বিপ্লবের নেতা রোবেসপেরোকে সেই গিলোটিনে আবার একইভাবে হত্যা করা হয়েছে। তো এই ইফেক্টটা যখন শুরু হয়, তখন কখন শুরু হয়? এটা যখন বিপ্লব তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়। যারা এই বিপ্লবে, যারা আসলেই নিবেদিত ছিল, যারা এই বিপ্লবে তাদের যে স্বপ্ন ছিল একটা পরিবর্তনের, সেই পরিবর্তনের স্বপ্ন থেকে দূরে সরে যায়, তখন এই ধরনের ইফেক্ট শুরু হয়ে যায়। যেটা আমাদের এই জুলাই বিপ্লবে হচ্ছে। খুবই আনফর্চুনেট। ব্রিগেডিয়ার হাসান নাসিরের মতো একজন লোককে পার্সন নন গ্রাটা ঘোষণা করা হয়েছে এবং এই বিপ্লবে যারা ছাত্ররা বা যারা নেতৃত্ব দিয়েছে তাদের সম্পর্কে শোনা যাচ্ছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে রাজনৈতিক দল করেছে। সো এই বিপ্লবের যে উদ্দেশ্য বা মহত্ব ছিল, সেটা থেকে কিন্তু এটা সরে এসেছে, আমি সেটাই বলবো। তো থার্মোডাইন ইফেক্ট এটা ওই ফ্রেঞ্চ রেভলিউশনের মতো আমাদের শুরু হয়েছে। এটা কিন্তু প্রতি বিপ্লব না, এটা বিপ্লব যখন ক্ষয়িষ্ণু হয়ে যায় তার উদ্দেশ্য থেকে তখন হয়। তো এখন জুলাই বিপ্লবের কথা যেহেতু বললেন, এটা কি আমি সময় নিয়ে বলতে পারবো না? খুব তাড়াতাড়ি বলতে হবে আমাকে? না, বলুন। আচ্ছা, তো এর আগেও কিন্তু একটা ব্যাপার আছে। একটা বিপ্লব কিন্তু শুধু 36 দিনে হয় না। নিশ্চয়ই। আপনি যদি গোল্ডস্টোনের রেভলিউশন বইটা পড়েন, তো সেখানে কিন্তু সুন্দর করে বলা আছে বিপ্লবের দুটো স্টেজ থাকে। একটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট চেঞ্জ। তো যেমন ফ্রেঞ্চ রেভলিউশন 17 বছর যাবৎ, আমেরিকান রেভলিউশন 19 বছর যাবৎ। 36 দিন হচ্ছে বিপ্লবের সেই ট্রানজিয়েন্ট স্টেজটা, যে স্টেজে স্পার্কিং হয়। যেমন ফ্রেঞ্চ রেভলিউশনে দেখেন, ফ্রেঞ্চ রেভলিউশনে কী হয়েছিল? বিপ্লবের সেই স্পার্কিংটা শুরু হলো যখন অ্যানা মারিকে জিজ্ঞেস করা হলো যে জনগণ রুটি পাচ্ছে না, কি করব? উনি উত্তর দিলেন যে তাহলে কেক খাক, রুটি পাচ্ছে না তো কি হচ্ছে, তো কি হয়েছে? তো তখনই কিন্তু জনগণ বেরিয়ে এলো আর কি, ক্ষুব্ধ হয়ে গেল। তো এখানেও যে 36 দিনেরটা, সেটা কিন্তু সেই ইফেক্টে। এবং শেখ হাসিনা যখন বলেছে রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব, বা এর আগে থেকে সে আনামারির মতো সে জনগণ মাংস পাচ্ছে না তো কাঁঠাল খাক, মানে জনগণকে উপেক্ষা করা হচ্ছে, জনগণের শক্তিকে উপেক্ষা করা হচ্ছে, তাচ্ছিল্য করা হচ্ছে।
এই তখন থেকেই কিন্তু এই ট্রানজিশন স্টেজটা শুরু হয়েছে এবং সেটার স্পার্কিং হয়েছে এই ছাত্রদের কোটা আন্দোলনের ভিতর দিয়ে। এখন আমি কিভাবে জড়িত হলাম, আমি প্রথমে সেই স্ট্রাকচারাল রিজনে আমি কিন্তু সেখানেও ইনভলভ ছিলাম। সেনাবাহিনীতে যখন 25শে ফেব্রুয়ারি বিডিআর কিলিং হয়, তখন আমরা 4 জন অফিসার সাভার থেকে মুভ করতে চেয়েছিলাম। সেটা থেকেই আমরা আওয়ামী সরকারের রোষানলে পড়ি। তারপরে এটাকে তারা বিভিন্নভাবে চক্রান্ত এবং বিভিন্ন কৌশলে, অনেক সময় অনেক বিদেশি সংস্থার কথা শোনা যায়, আওয়ামী তাবেদার সরকার আছে এবং আমাদের ভিতরে যারা তাবেদার অফিসার ছিল, আমি নাম বলছি না, নাম বলবো না, হয়তোবা যদি কোনো দিন সুবিচারের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তখন হয়তো চাইবো। তো তাদের সহযোগিতায় এটাকে একটা মানে অভ্যুত্থান হিসাবে করা হলো এবং আমরা 50-60 জন অফিসার যারা ছিলাম, যারা এই যে আওয়ামী ফ্যাসিস্ট চক্র আর্মিকে ধ্বংস করছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা কিন্তু অন্যায় কিছু করিনি। আমাদের যেটা ছিল, উইল নট ডু পলিটিক্স অ্যান্ড উইল নট অ্যালাউ দ্য পলিটিশিয়ান টু ডু পলিটিক্স ইন দ্য আর্মি, দ্যাট ওয়াজ আওয়ার স্ট্যান্ড। কিন্তু সেটাকে দেখেন যে একটা বিদ্রোহ বানিয়ে মানে আমাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়ে এটাকে থামিয়ে দেওয়া হয়েছে। বিদ্রোহের শাস্তি কি আপনি মনে করেন 1 বছরের সিনিয়রিটি যাওয়া এটা হতে পারে? আমি সেই বিদ্রোহের ওয়ান অফ দ্য মূল হোতা পেপারে যেটা এসেছে, আমি ইরশাদ সাহেব স্যারের নাম এসেছে, জেনারেল কামরুজ্জামান স্যারের নাম এসেছে, তো এরকম অনেকেই আছে। তো প্রথমেই দেখেন যখন সেখানে গেলাম লেখা হচ্ছে মৌলবাদী অফিসারদের কোন নস্যাৎ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আমার লাইফস্টাইলে কি আপনি কখনো মৌলবাদী হিসেবে আমাকে বলতে পারবেন? সো তখনই কিন্তু আমার মনে হয়েছে এটা একটা চক্রান্ত। তারপরে হচ্ছে মিস্টার ইশরাক যিনি প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, এই জিয়া যে পলাতক আছে, তারপরে মেজর জাকির ছিল, এহসান ইউসুফ ছিল, স্যার ছিল, তাদেরকে কিন্তু সে কোনোভাবে, আমার যেটা মনে হয় যে অল অফ দেম আর ভেরি প্যাট্রিয়ট অফিসার, কোনো কারণে কোনো একটা ট্র্যাপড হয়েছে আমি সেটাই মনে করি। এবং আমাকে নিয়ে গিয়েছিল কিন্তু তার কাছে, মামা পরিচয়ে, আসল পরিচয় দেয়নি। তো তখনই কিন্তু তার সাথে আমার একটা বাকবিতণ্ডা হয়। আমি দেখলাম যে সে আরেকটা চর, বিদেশি সংস্থার হতে পারে বা গুপ্তচর হতে পারে, যে যাদের চাকরি গিয়েছে তাদেরকে মানে তাদের ক্ষোভটাকে এক্সপ্লয়েট করে মানে তাদেরকে দিয়ে কোনো কিছু করাতে যাচ্ছে, বা যে প্ল্যানটা ছিল এটার সাথে বাকি যারা অফিসার যারা নিয়মতান্ত্রিকভাবে এই প্রতিবাদ করছিল, মিলিটারি লিডারশিপ ফেইলিওরের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে কিন্তু জড়িয়ে দিয়ে এদেরকে সবাইকে একটা মেয়াদে পানিশমেন্ট দিয়ে যে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি কিন্তু সেই অভ্যুত্থানের আসামি। আচ্ছা, যেটা বলবো আমি, যে ওই বিপ্লবের যে স্ট্রাকচারাল রিজন বললাম, আমাদের এই প্রতিবাদটা এটাকে কিন্তু ধরতে হবে। এবং জুলাই বিপ্লব যদি শুধু জুলাই বলেন তাহলে কিন্তু একটা বিরাট একটা অংশ আছে, 17 বছর যাবৎ যে অবদান, বিভিন্ন পেশা, বিভিন্ন স্তরের, বিভিন্ন পর্যায়ের মানুষের যে অবদান আছে সেটাকে অস্বীকার করা হবে। আপনি কি মনে করেন না যে বিএনপি যখন নির্বাচন বাতিল করেছে বা নির্বাচন বর্জন করেছে, তখনই এটা আন্তর্জাতিকীকরণ হয়েছে যে না, বাংলাদেশে গণতন্ত্রের একটা সমস্যা হচ্ছে, সংকট আছে। ওকে, তারপরে আপনি ধরেন যে আমেরিকান যে এখানে অ্যাম্বাসেডার ছিলেন, তারা বিভিন্ন সময় এগুলো নিয়ে যখন কথা বলতেন, বা এই নির্বাচন প্রক্রিয়া যেটা রাতের ভোট, এটা বর্জন, এই পদ্ধতিতে না যাওয়ার জন্য ফ্যাসিস্ট সরকারকে অনুরোধ করতেন, তখন কিন্তু অনেকেই তাদের কাছে গিয়েছেন, মির্জা ফখরুল থেকে শুরু করে অনেকেই তাদের কাছে যে প্রবলেমগুলো বলেছেন এবং তাদের একটা মতামত তৈরি করেছেন। এগুলোকে অস্বীকার করার কিছু নেই, কোনো কারণ নেই। এবং যে কারণে জুলাই বিপ্লব যখন শুরু হয়েছে তখন কিন্তু এই সর্বস্তরের জনগণের পিছনে দাঁড়িয়েছে। এটা 36 দিনে করা সম্ভব না, এটা 17 বছরের ইফেক্টে হয়েছে। ক্ষোভগুলো ছিল, সেগুলো একটা নির্দিষ্ট টাইমে তারা সুযোগ পেয়েছে। এটা ছাত্রদেরকে অবশ্যই আমি এটার ক্রেডিট দিব, তারা যে ভূমিকা নিয়েছে। এখন অন্যান্য উদ্দেশ্য কী ছিল এটা পরে হয়তো ইতিহাস এটাকে মূল্যায়ন করবে বা ইতিহাস বলবে, অনেক কিছু শোনা যায়, মানবিক করিডোর নিয়ে কথা হচ্ছে। বাট ওই টাইমে শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য যে ধরনের মানে অ্যাগ্রেসিভ মুভমেন্ট বা যে ধরনের নিবেদন বা যে ধরনের আত্মত্যাগ দরকার ছিল সেটা ছাত্ররা করেছে। তো ওই যেটা বললাম যে জুলাই বিপ্লবে আমি কিভাবে জড়িত হলাম,
তো আমার ভিতরে তো সেই ক্ষোভটা ছিল, স্ট্রাকচারালিজম যেটা, যে না আমরা যেটা করেছিলাম সেটা আসলে দেশের জন্যে, দেশপ্রেমে এবং সেনাবাহিনীকে যাতে নষ্ট না সমুন্নত করা রাখার হয়। সম্মান। এবং যারা আমাদেরকে এটা করেছে তারা দেখেন আজকে তাদের বাড়ি থেকে কিন্তু 1000 কোটি টাকা 100 কোটি টাকা বেরোচ্ছে। সো ট্রুথ হ্যাজ কাম আউট, আমাদের বাড়ি থেকে কিন্তু বের হবে না। আমরা রিয়েলি চেয়েছিলাম যে আর্মিটা ঠিক হোক, আর্মিটাকে যেন ফ্যাসিবাদ সরকার তার নিজের স্বার্থে নষ্ট না করে। সো প্রমাণ কিন্তু, ইতিহাস কিন্তু এখন সত্য উগড়ে দিচ্ছে, তাই না? এই যে বিভিন্ন জন পালাচ্ছে, জেনারেল জিয়াউল হাসান সে বন্দী হয়েছেন, আটক তাই না? তো এইগুলো থেকে বের হয়ে আসবে। সো সেটার জন্য অপেক্ষা করি। বাট কেন জড়িত হলাম, যে 18ই জুলাই আমার যে আমি মিরপুর ডিএইচএসে থাকি, তো আমার বাড়িওয়ালা, আমি নাম বলছি না, তিনি আমাকে ফোন করলেন, আমাদের বাসার সামনে গন্ডগোল হচ্ছে। তো আমার ওয়াইফও ফোন করলেন, তুমি এখন এসো না, গাড়ি পুড়িয়ে দিবে। এটা কয় তারিখের? এটা 18ই জুলাই। আচ্ছা, যখন মিরপুর ডিএইচএসে অ্যাটাকটা হয়, সেটা আমার বাসা কেন্দ্রিক হয়েছে। তো আমি অফিস করে সন্ধ্যার পরে যাব, হঠাৎ করে আমার মেয়ের মেসেজ দেখি, আই হেট ইউ পাপা, দিস ইজ নট দ্য পাপা আই নিউ, বিকজ মাই ফ্রেন্ডস আর ডাইং অ্যান্ড ইউ আর ইন দ্য অফিস। তো আমার মেয়ে তো আমার সম্পর্কে জানে। তো ঘটনাটা হয়েছে কি, যে আমার মেয়ে 3 জন আহত বাসায় নিয়ে গিয়েছিল। এরপরে আমার বাসায় অ্যাটাক হয়েছে এবং হয়তো বা সে প্রেশার ফিল করছিল, বাড়ির যারা হত্যাকর্তা তারা হয়তো চাচ্ছিল না, তারা বের করে দিতে যাচ্ছিল, সে বের করে দিবে না। তখন আমি ব্যাংক থেকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে এসে আমি কিন্তু মানে সামনের দিক দিয়ে ঢুকতে না পারে পেছন দিক দিয়ে ঢুকে আমার বাসার সামনে দাঁড়াই, দেখি যে গেট ভেঙে ফেলতেছে পারলে ওই আওয়ামী যত সন্ডা আছে সেদিকে মোল্লাদের হয়তো এরা। তো আমি একটা সময় বললাম যে আমি সামনে যেয়ে দাঁড়াই, কারণ আমি তো আমার মেয়ে যখন এটা বলেছে আমাকে তো যেতেই হবে, এবং আমি তো এটাতে ভয় পাওয়ার কথা না। কিন্তু আমার মনে হলো যে আমাকে আটকিয়ে যদি বলে ওই 3 জনকে বের করে দাও, তাহলে তো এদেরকে মেরে ফেলবে যে অবস্থা দেখতেছি। সো সামহাও আমি ওদের অ্যাটেনশনটা ডাইভার্ট করে দিছি, যে এই কে মারা গেছে এরকম বলে। ওরা তখন ওইদিকে যাওয়ার সময় এবং 2-3 জন কিন্তু এরকম বলে গেল যে মানে ওই মেয়েকে তো চিনি, হ্যাঁ, বা ওই বিউপিতে যখন যাবে তখন দেখে নিব। বাই দ্য টাইম সন্ধ্যা হয়ে গেছে। এবং আমার বাড়িওয়ালির যে ওয়াইফ, ম্যাডামের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আমার ওয়াইফের প্রতিও। তারা এই 3টা আহতকে একদম বাসায় নিয়ে আমার মেয়ের রুমে রেখেছিল। এখন আমার মেয়ে কেন এটা বলেছে, বাকি কারা বাসায় থেকে বের করে দিতে বলেছিল, এগুলো ব্যাপারে আমি যাচ্ছি না। এগুলো থাকে সেফটির জন্য, বাসার জন্য, মায়া থেকে অনেক কিছুই থাকে। তো ম্যাডাম খুব ভালো রোল নিয়েছেন, উনি ছাত্রদের ঠেকাচ্ছিলেন, আমি দেখছিলাম। তো একটা সময় যখন তারা চলে যায়, তখন আমার কাছে মনে হলো যে আমার মেয়ে যদি এই পৃথিবীতে নিরাপদ না থাকে, দেন হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লিভিং অ্যান্ড এই হাই স্যালারি চাকরি করে। তো পরের দিন থেকে আমি মিছিলে গিয়েছি। তো এক সেনাপ্রধান আমাকে বললেন, তুমি কি চাকরি ছেড়ে দিয়েছো? আমি বললাম না, চাকরি ছাড়িনি। তাহলে মিছিল করছো কেন? আমি বললাম স্যার সেই হিসাব পরে দিব, কারণ আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে যদি আমার সন্তানের জন্য বাসযোগ্য এবং নিরাপদ করে যেতে না পারি, তাহলে আর বেঁচে থেকে লাভ কী, তাই না? বা এত চাকরি করে লাভ কী? পরের দিন থেকে আমি আন্দোলনে জড়িত। এবং এটার ফলে কি হলো, যে আপনি ধরেন যে বিভিন্ন সুযোগ সুবিধা সন্ধানী লোক থাকে, তো হেড অফ পারচেজ হিসাবে ধরেন যে অনেক মানে প্রেশার যেগুলো রিজেক্ট করে দিত, তো এগুলো অনেক এর সাথে আমাদের সিনিয়র জেনারেল মিটিংয়ে মিছিলে গিয়েছিলেন কত তারিখে? 18-19 থেকে আমি মিছিলে যেতাম সবসময়, রেগুলার যেতাম আর কি, ঠিক আছে, সুযোগ পেলেই যেতাম। এবং আপনি আমার একটা ছবি হয়তো দেখবেন ফেসবুকে, যে আমি 5ই আগস্ট সেই পর্যন্ত গিয়েছি, মানে শেখ হাসিনার বাসস্থান যেটা বঙ্গভবন আর গণভবন, সেই গিয়েছি। এবং আমি গিয়েছিলাম যে তাকে আমি ধরবো, যে ওয়াই ডিড শি স্পয়েল দ্য লাইফ অফ 40 প্যাট্রিয়ট অফিসার্স, হ্যাঁ, কিন্তু তার আগেই তো চলে গেছে। তো ওই দিনও কিন্তু আপনি দেখবেন যে আমি গিয়েছি, এবং আমি গিয়েছি একটা ঘোরে গিয়েছি, বিপ্লবের ঘোরে গিয়েছি। তো যেটা হয়েছে যে এরপরে যখন আমার বিরুদ্ধে ওই যেটা বললাম থার্মোডাইন ইফেক্ট, যেহেতু পারচেজ নিয়ে সবার মানে আশা পূরণ করা যায় না আপনি নিয়ম মতো থাকলে, আমিও করিনি। তো আবার বিপ্লবে মিছিল করেছি, এটা একটা সুযোগ পেয়ে গেছে, আমাকে টার্মিনেশন করবে আর কি, হ্যাঁ। তো টার্মিনেশন যদি অ্যাকসেপ্ট করতাম 40 লাখ নাকি কত লাখ টাকাও পেতাম। আমি অন্যায় করিনি, আমি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাই না? তো কেন আমি টার্মিনেশন অ্যাকসেপ্ট করবো? উল্টো আমি রেজিগনেশন দিয়ে আসছি, হ্যাঁ। ট্রাস্ট ব্যাংকের প্রেসিডেন্ট এমডি যে আছেন হাসান সাহেব, উনি বলতে পারবেন, উনি বলেছিলেন যে আপনি টার্মিনেশন অ্যাকসেপ্ট করেন এরকম, হ্যাঁ। তো এইভাবে আমার বিপ্লবে জড়িয়ে যাওয়া আর কি। সেই স্ট্রাকচারালিজম ধরেন যে সেনাবাহিনী থেকে যে আন্দোলন বা বিদ্রোহ যেটাই বলেন, এবং যে বক্তব্য বা আর্মির লিডারশিপ ফেইলিওরের বিরুদ্ধে কথা বলা,
সেগুলো থেকে আমি ধরেন যে ফাইনালি কোর্ট মার্শালে যাওয়া, এবং আই এম ওয়ান অফ দ্য টপ ক্যাডেট অফ মাই কোর্স, এবং আমার 11 জন কোর্সমেট জেনারেল। আমি জেনারেল হতাম কিনা জানি না, সেটা পলিটিক্যাল ফ্লেভার লাগে। তো ব্রিগেডিয়ার তো অবশ্যই আমার জন্য ক্যারিয়ার যেটা ছিল সেটার জন্য ছিল, হয়তো বা এগুলো ত্যাগ করে আসছি। আবার জুলাইয়ে এসে যখন দেখলাম যে না, ছাত্ররা দাঁড়িয়েছে, তার পাশে দাঁড়ানো আমার কাছে নৈতিক দায়িত্ব মনে হয়েছে। কারণ ফ্যাসিস্ট সরকারের যে আচরণ এবং যে অত্যাচার, সেটার মানে সত্য আমি জানতাম, এবং আমি ওয়ান অফ দ্য নিজেই এফেক্টিভ ছিলাম। কাজে এখানে আমাকে কোনো জাস্টিফিকেশনের দরকার নেই, ঠিক আছে। আর ভোটের প্রক্রিয়া বলেন, সেনাবাহিনী যেহেতু নির্বাচনে ভোটের সাথে জড়িত, ইয়ের সাথে জড়িত, এগুলো দেখেছি আমরা সেই 2009 সাল থেকে, যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার কীভাবে এই দেশকে মানে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য দাঁড়ানোটা, জড়িত হওয়াটা আমার নৈতিক দায়িত্ব ছিল বলে আমি মনে করি, এবং আমি সঠিক কাজটাই করেছি। তো ওই সেক্ষেত্রে আপনি যে পরবর্তীতে আপনি প্রতিনিয়ত ক্রমাগতভাবে আন্দোলনের সাথে ছিলেন, নিশ্চয়ই শিক্ষার্থীদের মনোবল জাগ্রত করার চেষ্টা করেছেন তখন পেছনে থেকে, কিংবা সামনে থেকে চেষ্টা করেছেন তাকে উদ্দীপ্ত করার, উৎসাহ দেওয়ার, সেটি ক্রমান্বয়ে কিভাবে করেছেন? এবং আচ্ছা, তো আমার সাথে কানেকশনগুলো হয়েছিল আমার মেয়ের থ্রুতে, বা তার বিভিন্ন মানে যে ধরেন যে যারা ছাত্র নেতা ছিল তাদের সাথে ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট কানেকশন ছিল, এবং বিএনপির একটা অংশের সাথে আমার কানেকশন ছিল। আমার বাড়ি যেহেতু সারিয়াকান্দি এবং গাবতলির পাশে, আমার অনেক আত্মীয় স্বজন, এবং মানে ওই পরিবার দুঃসম্পর্কে আমার আত্মীয় হয়, সেটা তেমন স্ট্রং। হ্যাঁ, এবং আমার সারা জীবনের আইডল হচ্ছে জিয়াউর রহমান। তো তিনি আমার নেতা, তার নেতৃত্ব এবং তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, অসাধারণ মানে তার সততা, এবং বাঙালির যে অস্তিত্বের মানে সংকটের যে দুটো দিন, 25শে মার্চ এবং 7ই নভেম্বর, এই দুইটার সময় যে তার ত্রাণকর্তার ভূমিকা সে আবির্ভূত হয়েছে, তার লিডারশিপ আনকোশ্চেনেবল। ইভেন ভাসানীর সততা সব কিছুই আছে, কিন্তু 71-এ তার রোল নিয়ে কিন্তু আপনি একটু মানে দ্বিধায় পড়ে যাবেন তার নেতৃত্ব নিয়ে। কারণ কমিউনিস্ট চাইনিজ মানে তার ইফেক্টে সে কিন্তু এই 71-এর যুদ্ধে পাকিস্তানকে সরাসরি সাপোর্ট না করলেও মানে আমাদের মুক্তিযুদ্ধকে সে সক্রিয়ভাবে ওরকম সমর্থন করেন। তারও সততা অবশ্যই ছিল না, প্রশ্ন নেই আমার। কিন্তু আপনি মানে ক্রাইসিস সিচুয়েশনে যে জিয়াউর রহমান যে লোক জাতির নেতৃত্বে দাঁড়াবে, বা নিপীড়িত, শোষিত এবং বঞ্চিত এবং বিপদগ্রস্ত মানুষের পক্ষে দাঁড়াবে, সেই তো নেতা। জিয়াউর রহমান ছিলেন একজন। 25শে মার্চ কি হলো আপনি দেখেন, যে আওয়ামী নেতারা সব ওই পারে চলে গেলেন, কেউ আবার ধরেন যে পাকিস্তানের কাছে বন্দী হলেন। হিস্ট্রিতে আছে অনেক কিছু, যে ইচ্ছা করে বন্দী হয়েছেন কিনা। তো একজন মেজর সাহেব গত 16 বছরে দেখেছি উই রিভল্ট ঘোষণা দেওয়া, এটা কত বড় সাহসের প্রয়োজন, তাই না? অনেক সময় ফ্যাসিস্টের অত্যাচার অনাচার দেখে ইচ্ছা হয়েছে, কিন্তু তারপরে পায়নি। ওনার ওয়াইফ এবং তার বড় পুত্র, বর্তমানে আমাদের নেতা যে তারেক জিয়া, এবং ছোট পুত্র আরাফাত রহমান কোকো, দুইজন সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনীর কাছে, সেখানে তাদেরকে তাদের হাতে রেখে উই রিভল্ট ঘোষণা দেওয়া, এটা মানে আপনি একটা দেবদূত ছাড়া কেউ পারবে না। শেখ মুজিবুর রহমানের কাছে কিন্তু তাজউদ্দিন গিয়েছিলেন 25শে মার্চ রাতে টেপ রেকর্ডার নিয়ে। উনি বলছিলেন কি, উনি বলছিলেন যে এটা রেকর্ড করে রাখলে আমার বিরুদ্ধে হবে, কেস হবে। আর সেখানে দেখেন উই রিভল্ট বলার সাথে সাথে কিন্তু জিয়াউর রহমান সাহেবের গলায় দড়ি ঝুলে গেছে, তাই না? ফাঁসের দড়ি ঝুলে গেছে। ওইখানেই মৃত্যু হতে পারে। পরাজিত হইলে বা কয়েকদিনে যদি এটাকে টেমিং করা যেত আন্দোলনটাকে বা বিদ্রোহটাকে, তাহলে কিন্তু সে ফাঁসির আসামি। তো এই পরিমাণ বাঙালিকে এটা কি মূল্যায়ন করে যে কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে না দিয়েছে, সেটা তো পরের ব্যাপার। বাট উই রিভল্ট এই ঘোষণার মাধ্যমে যখন ফোর্সেস ওয়্যারলেস সেটের বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে, তখন কিন্তু এই স্বতঃস্ফূর্তভাবে বাঙালি ফোর্সরা ঘুরে দাঁড়াইছে, এবং সাধারণ মানুষ যারা অসহায়ভাবে বর্ডারের দিকে দৌড়াচ্ছিল, তারা কিন্তু এই ঘোষণা শুনে মানে না, আমাদের জন্য কেউ আছেন যে দাঁড়িয়েছেন, এই সাহসটা ফিরে পাওয়া, ঘুরে দাঁড়ানো, এটাতেই কিন্তু পরবর্তীতে আমাদের স্বাধীনতা যুদ্ধ মোমেন্টাম পেয়েছে। তাজউদ্দিন আহমেদ উনি নেতৃত্ব দিয়েছেন, প্রুডেন্ট নেতা, উনি এটাকে অর্গানাইজ করেছেন। বাট ফার্স্ট আপনার রেজিস্ট্যান্ট যদি বলেন, এটা জিয়াউর রহমান। এরপরে যে ঘোষণাপত্র ফর্মাল যেটা বলেন, সেটা আমি বলবো যে অনেক সময় প্রেম করলে আগে বাচ্চা হয়ে যায়, পরে বিয়ে করে না,
তো সেটাকে রেগুলারাইজ বা লিগালাইজ করার জন্য, ঠিক আছে? এখানে উই রিভল্ট, এটাই হচ্ছে আমাদের ঘুরে দাঁড়ানোর প্রথম মন্ত্র বা প্রথম প্রেরণা। তারপরে বাকি যেটা ঘোষণা, এটা ইন্টারন্যাশনাল প্রসেস বা সাপোর্টের জন্য দরকারি ছিল। যেমন ধরেন যে 17ই জুলাই আমাদের কি হয়েছে, প্রবাসী সরকার গঠিত হয়েছে। তাহলে কি আপনি প্রবাসী সরকারের দিন থেকে আপনি মুক্তিযুদ্ধ চিন্তা করবেন? মুক্তিযুদ্ধ চিন্তা করবেন যেদিন থেকে বাঙালি ঘুরে দাঁড়িয়েছে এবং অস্ত্র হাতে নিয়েছে এবং আঘাত করেছে, এটা জিয়াউর রহমান। এবং 7ই নভেম্বর দেখেন যে যখন 3রা নভেম্বর খালেদ মোশাররফ কু করলো, তারপরে দেশে কে নেতা কে প্রেসিডেন্ট এটা শোনা যাচ্ছে ইন্ডিয়ার কাছে দেশ চলে যাবে। আমি কিন্তু সেই টু ফিল্ডের অফিসার যারা ওই শেখ জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করে ওই চেয়ারে বসিয়েছিল। সেই চেয়ারটা আমি 1992 সালে আমি বের করেছি এবং সেই চেয়ারটা আমি ম্যাডাম খালেদা জিয়াকে উপহার দিব একটা সময়ে। আমি এটা আমার কাস্টডিতে আছে, আমার ইউনিটে আছে। কারণ আমি যখন স্টোরে ঢুকে দেখি একটা চেয়ার, আমি সুবেদার মেজর আব্দুল হক সাহেব ছিল, আমি বললাম হক সাহেব এটা কিসের চেয়ার? উনি বলেন স্যার এই চেয়ার জানেন না, জিয়াউর রহমান সাহেবকে আমি এই চেয়ারে এনে বসিয়েছিলাম। আমি বললাম আপনি এটা এইভাবে রাখছেন, আপনি মুড়ে রাখেন। হ্যাঁ, তারপরে এটা এখন যত্ন করে রাখা হয়। বাট এই চেয়ারটা সেই চেয়ার যে চেয়ারে বসে জিয়াউর রহমান সাহেব পুরো দেশের হিস্ট্রি ঘুরিয়েছেন, তাই না? এবং এটা অনেক কিছু প্রমাণ। দেখেন এই চেয়ারে টু ফিল্ডে এনে জিয়াউর রহমান সাহেবকে বসানো হয়েছে, তাই না? উনি যদি অভ্যুত্থান করে ক্ষমতা দখল করতেন তাহলে তো সেনা সদরে যেতেন। উনি তো এই চেয়ারে বসেছেন। টু ফিল্ডে কেন? টু ফিল্ডের সৈনিকরা তাকে নিয়ে এসছে, তাই না? তো এটার সাথে অনেক হিস্ট্রিও আছে। তো আমি মনে করি যে এটা আমি ম্যাডামের সাথে কোনো দিন যদি দেখা করার সুযোগ পাই বা এটা জানানোর সুযোগ পাই বা আপনাদের মাধ্যমে জানালাম, এই চেয়ারটা আসলে আনা উচিত। এই চেয়ারটার অনেক গুরুত্ব বহন করে। কারণ কর্নেল তাহের যখন তাকে আবার আনতে গেল শহীদ মিনারে যাওয়ার জন্য, তখন কিন্তু এই চেয়ারে বসেই মানে আধা ঘন্টা মানে কথা হয়েছে এখানে। এবং সুবেদার মেজর আনিস নামে একজন ছিলেন, যার কথা হিস্ট্রি লেখা নাই, সেই কিন্তু জিয়াউর রহমান সাহেবকে বলেছিলেন স্যার আমরা সাধারণ সৈনিক আপনার সাথে আছি, আপনি এখান থেকে যাবেন না, দরকার পড়লে রেডিও সেন্টার এখানে আসবে, দরকার পড়লে আপনার শহীদ মিনার এখানে আসবে। এরপরে জিয়াউর রহমান যখন বুঝে গেছেন, উনি তো চাকরি ছেড়ে দিয়েছিলেন, এগুলোর মধ্যে যেতে চান নাই ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে। তো পরে কিন্তু উনি রিভাইভ হয়েছেন তার জন্য। এবং উনি কিন্তু সুবেদার মেজরই কিন্তু তাকে নিয়ে যে বিভিন্ন জায়গায় স্যার কথা বলবে, তোরা অস্ত্র নামায় বলে কথা বলাতেন। তো হিস্ট্রি তার কথাটা লেখেনি, কোনো একদিন হয়তো লিখবো আর কি তার সম্পর্কে। কারণ আমাদের জেসিও এনসিও সাধারণ সৈনিকদের যে ভূমিকাগুলো সেগুলো সেভাবে আসে না, শুধু অফিসারদেরটাই আসে। ঠিক আছে? তো বিপ্লব সম্পর্কে অনেক কথা বলে ফেললাম, একটি ইমোশনাল ব্যাপারও বলে ফেললাম। না অবশ্যই বলবেন, বিপ্লবটাই একটি ইমোশনাল। হ্যাঁ সেটাই, রেভলিউশন ইজ অলওয়েজ হতো, তাহলে সব মানুষ কিভাবে সম্পৃক্ত হতো। মানে মানুষ প্রেম করলে জীবন দেয় আর দেশে রেভলিউশনে জীবন দেয়, তাই না? দুটোই কিন্তু রোমান্টিক অ্যাফেয়ার, ঠিক আছে? জীবন দেয় এটা ভালোবাসার জন্য। অবশ্যই। তো এটার সাথে রোমান্টিক অনুভূতি অবশ্যই জড়িয়ে আছে। যেমন চে গুয়েভারা তার কথা যেটা যে ইফ ইউ ট্রেম্বল উইথ indignation at every injustice then you are a comrade of mine. তো যারা আসলে বিপ্লবী তারা কিন্তু ওই পাওয়া বা কি পেলাম না পেলাম এগুলো নিয়ে চিন্তা করে না। ওই যে যারা আমাদের সাথে চাকরি নষ্ট হয়েছে 40-50 জন অফিসার, তারা কিন্তু কোনোদিন কিছু বলে না এখনো। আমি হয়তো বা তেমনভাবে চাবো না, আপনারা ডাকছেন বলতেছি, আমাকে কোথায় কি পদ দিল না দিল, বাট একটা কজের কারণে এটা করেছি। এবং আবার যদি কোনোদিন দরকার হয়, প্রয়োজন হয়, করব। এবং কেউ যদি মনে করে যে না আমার প্রয়োজন আছে তাহলে করব। দেখেন আপনি চে গুয়েভারা কিন্তু কিউবার কি হয়ে গেল, উনি তাকে ইকোনমিক মিনিস্ট্রি সেটা দেওয়া হলো। সে কিন্তু ক্যাস্ট্রোকে কি বললো, তুমি তোমার এটা নিয়ে থাকো, বিপ্লব আমাকে ডাকছে, আমি বলিভিয়ায় গেলাম, সেখানে যে জীবন এরাই বিপ্লবী, ঠিক আছে? এরাই নেতা। এটা মানে ধরেন যে পদ, তারপরে আপনি কোনো প্রাপ্তি, এগুলোর জন্য কিন্তু কোনো কিছু আপনি এরা একটা রেভলিউশনারির জন্য আসেন, এরা আসলে ক্ষমতার জন্য আসেন না। এরা পৃথিবীতে একটা পরিবর্তন ঘটায় দিয়ে যান। আপনি লেনিনের কথা বলেন, চে গুয়েভারার কথা বলেন, মাও সেতুংয়ের কথা বলেন, কার্ল মার্কসের কথা বলেন, যারা থিওরি লিখেছেন। ইভেন আপনি ফ্রেঞ্চ রেভলিউশন মানে আপনি রোবেসপেরো বা বাকিদেরকে নেতা বললেও পেছনে কিন্তু রুশো অ্যান্ড মন্টেস্কু এরা ছিল, যারা লিখতো যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট হি ইজ অলওয়েজ কেপ্ট ইন চেন। এই কথাটাই কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের একটা বিরাট মানে ভূমিকা রেখেছে এই কথাটা। তো আছে অনেকে নেপথ্যে থাকে, অনেকে আবার বিপ্লব হাইজ্যাকিংয়েরও ব্যাপার আছে। যেমন ধরেন আপনি মিশরে যেটা হয়েছে যে
মুরসির বিপ্লবকে হাইজ্যাক করে নিয়ে গেছে সিসি। আমাদের দেশে, বাংলাদেশেও তো ছিল, আমাদের দেশে কি হচ্ছে, হ্যাঁ জিয়া রহমানের মৃত্যুর পরে একবার হাইজ্যাক হয়েছে। হ্যাঁ সেটাই। এবং আপনি ধরেন যে 7ই নভেম্বরের বিপ্লব আবার মোস্তাক গং কিন্তু মানে ইয়ে করতে চেয়েছিল, ওইখানে কিন্তু মোস্তাকের একটা পার্টিও নেমে গিয়েছিল সেদিন। হ্যাঁ, যারা শহীদ মিনারে কিছু নাকি আবার টুপি পরা ছিল, এগুলো বিভিন্ন রেফারেন্স বইয়ে আছে, তারা যে ওখানে গোলাগুলিও শুরু করেছিল। তো একটা বিপ্লব যখন পরিবর্তনের আভাস নিয়ে আসে, তখন বিভিন্ন গ্রুপ এটার মধ্যে এসে জড়িত হয়। এখন আমাদের যেটা হয়েছে জুলাই বিপ্লবে, এটা আসলে ওই যেটা বললাম থার্মোডাইন ইফেক্টের মধ্যে আছে, এটা টার্মোইল হয়ে কোথায় যায় এটা আমাদের দেশেও কি মনে করছেন আপনি থার্মোডাইন ইফেক্ট শুরু হয়ে গেছে? এটা হ্যাঁ অবশ্যই, তা নাহলে হাসান নাসির স্যারের মতো লোক কেন মানে পার্সন নন গ্রাটা হবে, যিনি এটা মানে তখন সেনাবাহিনীর যে বিডিআরের যে ঘটনা, সেটা তো উনি পার্সন নন, ওটাতে তো উনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আমাকে কেন ঘুরতে হবে বিভিন্ন জায়গায়, তাই না? আমরা যারা এফেক্টেড তাদেরকে তো আপনার ফুলের মালা দেয় না। যাই হোক, আমরা চাই না আর দেশটার কিছু পরিবর্তন হোক। খুব ভেবেছিলাম যে না, এত যে জীবন গেল, এত গেল, তো দেশটা হয়তো বা এখন কিছু একটা স্ট্রিম লাইনে আসবে, দাঁড়াবে, কিন্তু হয়নি। আমি ওই রাজনীতির সাথে জড়িত হওয়ার পরে ধরেন যে আমি ওই গ্রামে তো যেতে হয় আমাকে, তো আমি গ্রামে যাই 2005 সাল থেকে, ওই কোর্ট মার্শালের পরে তখন থেকে গ্রামে যাই, সময় কাটে, ভালো লাগে, কারণ তখন তো আমার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে এবং আমি ইতিহাসের পাতায় বিদ্রোহী, যেটা আমি না। এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এই দেশের জন্যই আমি কাজ করবো। কারণ আমার এক ফ্রেন্ড আছে কানাডা, সে আমার বাসায় এসে এটার ঘটনা পরে বলছে, দোস্ত তুই খালি চল ওইখানে। হ্যাঁ, কারণ সে আমার আবার ইন্টেলেকচুয়াল কিছু ব্যাপার আছে, সে ওখানে একটা বিদেশি ইউনিভার্সিটির সাথে জড়িত, সে আমাকে নিয়ে ওইখানে চেয়েছিল যে আমি তার সাথে রিসার্চ এবং এগুলোতে জড়িত হই। আমি তাকে একটা কথাই বলছিলাম, আমি দেশ ছেড়ে কোথাও যাব না, ঠিক আছে? তো এখন গ্রামে গিয়েছি ওই 2005 সালের মানে ও তখন থেকে যাই, এবং 2009 সালের পরে এগুলো ঘটনা পরে তো আরও যাই। 2005 সালে ওই গ্রাম নৌকার মাঝিদের দেখতাম যে নৌকাতে করে ঘুরে বেড়াই। ঠিক হওয়ার পরে স্যার একটু টাকাটা দিন, তেল নিয়ে আসি। তার অর্থনৈতিক অবস্থাটা দেখেন, তার কিন্তু রিজার্ভ টাকা নেই, সে তেলটা নিয়ে, আমার টাকা নিয়ে সে তেল ইয়ে করতেছে এবং সে নৌকা চালাচ্ছে, তারপরে ওইটা দিয়ে বাড়িতে ভাত নিয়ে চাউল নিয়ে যাচ্ছে, তাই না? আজকে 2025 সাল, আপনি যান, একই অবস্থা। সে ওটাই বলবে, স্যার টাকাটা দেন, আমি একটু তেল নিয়ে আসি, তারপরে যে লাভটা হবে সেটা দিয়ে সে তার বাড়িতে ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে যাবে। তাহলে এত রিফর্ম, এত বিপ্লব, এত সংবিধান চেঞ্জ, এত কিছু, এগুলো লাভ কী হলো? ওই মানুষের তো সাধারণ, ওই মানুষের তো ভাগ্য পরিবর্তন হয় না। আমি আমার এলাকায় সোনাতলায় গিয়েছিলাম, তো সেখানে সাধারণ মানুষ ওই 10-5 টাকা করে দিয়ে একটা বাঁধ নির্মাণ করে। তো সেখানে তো এটা মনে, যারা এই এলাকার নেতা, তাদের তো লজ্জায়, এটা আমি এখনও নেতা বলবো না, আমি এলাকা নিয়ে ভাবা শুরু করেছি, কাজ শুরু করেছি, বাট আমি রাজনীতির সাথে অবশ্যই 2010 থেকে জড়িত হয়ে গেছি, যখন আমি অভ্যুত্থানের আসামি হয়েছি, এটা আপনাকে বুঝতে হবে। তো ওই এলাকায় যখন গেলাম, দেখা গেল যে আমি 10 লাখ টাকা দিব বলেছি যে এটা করা হোক, এবং আমি পাওতে এটা বাজেটে তুলেছি। পাওয়ার যে ডিরেক্টর আছেন এবং জেলা আছেন, তারা বলেছেন বাজেটে উঠেছে, পরবর্তী জুলাইয়ের পরে এটা পাস হলে ভালো হবে। সাধারণ মানুষ নিজের টাকা দিয়ে বাদ করতেছে, আপনি চিন্তা করতে পারেন। তাহলে এত নেতা, এত এই মানে পানি উন্নয়ন বোর্ড, এত কর্মকর্তা, এতে দরকারটা কি? তো ওইখানে কিন্তু বিরাট একটা খেলা দেখে আসলাম, যে স্থানীয় রাজনৈতিক যারা আছেন হর্তাকর্তা, তাদেরকে ট্যাক্স না দিলে বা তাদেরকে ওরকম না করলে, ট্যাক্স মানে হচ্ছে ধরেন যে তাদেরকে তোষামত করতে হবে অথবা তাদের দিয়ে করাতে হবে। তো লাস্টে দেখলাম আমি 10 লাখ টাকা দিব বলেছি, বাট অনেক সময় শোনা যায় যে অনেকে এখান থেকে ভাগাভাগি করে নেয়, এই জন্য আমি বলেছি আমি 1 লাখ টাকা করে দিব। হ্যাঁ, তো 1 লাখ টাকা দিয়ে আসছি, এটা যাতে এটা খরচ হওয়ার পরে আবার দিব, হ্যাঁ, সুষ্ঠুভাবে সাধারণ মানুষের কাছে যাচ্ছে কিনা। 1 লাখ টাকা দিতে যে আমার 1,21,000 টাকা খরচ হয়েছে এগুলা প্রসেসের মধ্যে। তো আপনি দেখেন, হোয়ার ইউ আর হ্যান্ডিক্যাপড। তো আপনি যদি সাধারণ মানুষের জন্য কাজ করতে যেয়ে যদি আপনাকে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক, আমি কোনো এক পার্টি বলছি না, হ্যাঁ, তো মানে পুরো সিস্টেমটা যদি এরকম হয়, তাহলে তো আমি খুবই ফ্রাস্ট্রেটেড। এখন আমি জানি না আবার আমাকে আবার মানে দল থেকে কোনো হয় কিনা, বাট তারেক ভাই যেটা বলেছেন 31 দফা, জিয়া রহমান সাহেব যেরকম গ্রামেগঞ্জে মানুষের কাছে যে রাজনীতি করেছেন, মানুষের সমস্যাটা দেখেছেন, আপনি খেয়াল করতে পারেন যে হেঁটে হেঁটে একটা লোক
কত মানে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে যেত। তারেক ভাই যে 31 দফা দিয়েছেন সেটার মধ্যে কিন্তু সেই রাজনীতির প্রতিফলন আছে, তাই না? তো এই দুটো মিলিয়ে কিন্তু আমার এটাই বলা উচিত, সেটা যদি প্রতিষ্ঠা করতে চাই বা তারেক ভাইও যদি সেটা প্রতিষ্ঠা করতে চান, উনি আসার পরেই কিন্তু এই জিনিসটা বোঝা যাবে, তাই না? তো সেই অনুযায়ী কিন্তু আমার এটা করার কথা না, এটা প্রতিবাদ করার কথা। তো আমি সেই জন্যই আজকে মিডিয়াতে আমি এটা বললাম যে উনি আসার পরে উনি কীভাবে চেঞ্জ করে এটাকে নিয়ে যাবেন। তো যদি প্রথাগত রাজনীতির সাথে যারা জড়িত তাদের যদি সেই অ্যাটিটিউডটা, সেই মানসিকতা চেঞ্জ না হয়, তাহলে কিন্তু দেয়ার ইজ এ প্রবলেম। তাহলে কিন্তু এটাকে আনফিনিশড রেভুলেশন বলতে হবে আর কি, ঠিক আছে? তো অবশ্যই আপনি যেমনটি বলছেন যে আসলে একটা পরিবর্তন তো আসলে একদিনে হয় না, এটি একটি প্রসেসের ব্যাপার। আপনি যখন ইতিবাচক চিন্তা করবেন সেটি আপনার রিফ্লেকশনের জন্য আপনার তো একটা রোড ম্যাপ দরকার, আর সেই রোড ম্যাপটি আপনার বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার চেষ্টা কতটুকু আছে সেটি কিন্তু আমাদের ভবিষ্যতে নির্ধারণ করে দেবেন। আমরা প্রত্যাশা করি এই যে অসামঞ্জস্যতা এটি কেটে যাবে এবং ভবিষ্যতে আমাদের সুন্দর একটি উজ্জ্বল ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে। আমি আপনার কাছে আরেকটি বিষয় আসতে যাচ্ছি, সেটি হলো যে আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আন্দোলনে জড়িয়ে পড়েন, তখন ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন, সেই অবস্থায় জড়িয়ে পড়লেন। আপনি চিন্তা করলেন, জড়িয়ে পড়লাম না, আন্দোলনে যাওয়া আমার নৈতিক দায়িত্ব থেকে আপনি গেলেন এবং আপনার সেটাই বলেন, এবং নতুন নতুন পৃথিবী দেওয়ার জন্য, অবশ্যই সুশাসন সমৃদ্ধ একটি পৃথিবী দেওয়ার জন্য, সেখানে আপনি কি এরকম কোনো ভূমিকা পালন করেছেন যে তখন সেনাবাহিনীকে কিভাবে জনগণের কাতারে আনা যায়? কিংবা আমি বলছি না সেনাবাহিনী জনগণের বাইরে, কিন্তু দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট সরকার থাকার কারণে হয়তো সেনাবাহিনী অনেক কিছু করতে পারছিল না, একটা প্রেশার, একটা সবসময় একটা বাধ্যবাধকতার কারণে, আইনি বাধ্যবাধকতা আছে না। সেনাবাহিনী তো একটি সুশৃঙ্খল বাহিনী, আইন বা সংবিধানের বাইরে তারা যেতে চায় না। সুতরাং সেক্ষেত্রে আপনি কখনো মাঝখানে কোনো ভূমিকা পালন করেছেন যে সেনাবাহিনীকে কিভাবে আসলে ঠিক আছে আনা যায় জনগণের? ধন্যবাদ প্রশ্নের আন্দোলনের সাথে আসলে, কারণ আপনি যদি বলেন যে ফ্যাসিস্ট সরকার অবৈধ সরকার ছিল, হ্যাঁ, ভোটগুলো যেভাবে হয়েছে সেগুলো অবৈধ, এগুলো এখন বেরিয়ে আসছে, তাই না? তো 18 জুলাই থেকে কিন্তু আমি জানতাম না যে 5 তারিখে মানে সরকার পরিবর্তন হবে। 18 জুলাই আমি যখন গিয়েছি, এগুলো ভিডিও আছে, ছবি আছে, সব কিছুই আছে। তো তখন কিন্তু ফুললি নোয়িং ওয়েল যে যদি সরকার পরিবর্তন না হয় আই উইল লুজ মাই জব, হ্যাঁ। তো সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আই ক্যান মেক মাই ওয়ে। আমি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান করছি, হয়তো বা সেটাই আমার ডেস্টিনি, অ্যান্ড পলিটিক্সই আমার ডেস্টিনি, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে ওই সময়ে যখন 3-4-এ দেখেন যে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ঘোষণা দিলেন যে সেনাবাহিনীকে ফিরিয়ে নেওয়া হোক, সবাই খুব বাহবা ছিল। তখন আমি চিন্তা করলাম, এখন যদি সেনাবাহিনীকে ভিতরে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে? ছাত্রলীগ ছাত্রদেরকে ম্যাসাকার করে ফেলবে। তখন আমি একটা নৈতিক দায়িত্ব ফিল করেছি, কারণ এর মধ্যে আমার মেয়েও আছে, ঠিক আছে? তো তখন যেটা বললাম যে বিএনপির সাথে এলাকায় হয় আমার কিছু কানেকশন আছে, আমি নাম বলবো না। দেন ওই দিন 2 তারিখে আপনি দেখেন যে সেনাবাহিনীও তখন কিন্তু কিছু করছে না, মানে ছাত্রলীগদের খুব মানে ভায়োলেন্টলি দমন করছে না, আবার যারা ছাত্র আন্দোলন করছে তাদেরকেও কিছু বলছে না। একটা স্টেলমেট সিচুয়েশন, তাই না? এই রেভলিউশন সম্পর্কে যদি আপনি পড়াশোনা করেন, এই স্টেলমেট সিচুয়েশন যদি খুব বেশি দিন চলতো, তাহলে ছাত্ররা মানে তাদের আন্দোলনটা ডাই ডাউন হয়ে যেত, যেটাকে বলে ইমপেটাস। রেভলিউশনের আন্দোলনের ইমপেটাসটাকে ধরে রাখতে হয়। তো ইকবাল করিম ভূঁইয়া স্যার, ওনাকে আমি রেসপেক্ট করি, আমার জিওসি ছিলেন এবং উনি আমার প্রমোশনের জন্য অনেক চেষ্টাও করেছেন, তো আমি জানি সেটা। তো আই এম গ্রেটফুল টু হিম। বাট এই রোলটা উনি আসলে কি বুঝে করেছেন নাকি? উনি যদি বললেন যে সেনাবাহিনী সরায় নেক, তখন আমার টনক নড়ল। সেনাবাহিনী সরায় নিলে তো ছাত্রলীগ এদেরকে মেরে ফেলবে এবং একটা স্টেলমেট সিচুয়েশনে রয়ে গেছে। তখন আমি একটা অপারেশন ডাইনি হান্ট নামে একটা অপারেশন অর্ডার লিখেছিলাম, যেটা ওই মানে বড় ভাই বা যেই বলেন তার কাছে দেওয়ার জন্য আমি দিয়েছিলাম। তো এটা গিয়েছে কতটুকু জানি না, বাট এটার প্রমাণও আছে সব কিছু। সেখানে কিন্তু লেখা হয়েছিল আমি ওই যে কি বলে আপনার হোচিমিনের হিউম্যান ওয়েব থিওরি এবং মাস স্ট্র্যাটেজি, ওগুলো দিয়ে আমি এটা লিখেছিলাম যে ওটাই হয়েছে, ন্যাচারালি হয়ে গেছে আর কি, বুঝছেন না? যেটা ছিল যে আপনার
ওই কি জিয়া উদ্যানে কিছু লোক ভোর 6টার আগে জড়ো হবে, তারপর 4 দিকে জড়ো হবে এবং তারা 6টার সময় মাসিং করে তারা রাশ করে চলে যাবে হচ্ছে আপনার শেখ হাসিনার বাসভবনে। এবং সেখানে ধরেন যে 6টার সময় কেন, সেই সময় ডিউটি চেঞ্জ হয়, বুঝতে পেরেছেন? তো নতুন যে আসবে সে আনফ্যামিলিয়ার এবং তাকে মাসিং করে ফেললে হিউম্যান ওয়েভের মতো আপনি একটা যাচ্ছে কোন সময় আপনি তাকে প্রস্তুত হওয়ার সময় নাই, তো আপনি তখন কিন্তু সে আর ওই অস্ত্রটা ফায়ার করতে পারবে না এবং অটোমেটিক্যালি তখন যে জনবল ছিল বা জনগণ ছিল সেটা দিয়ে সেটা করা যেত। যাই হোক, সেটা আমি দিয়েছিলাম একজনের কাছে, বাট তার সাথে সেনাবাহিনীর সাথে যোগাযোগ ছিল যে আপনারা জনগণের কাতারে না, সেনাবাহিনীর সাথে সেটা করা কিন্তু আমার জন্য আইনগতভাবে সেটা ইল্লিগ্যাল হয়ে যায়। আমি যেটা করেছি অভ্যুত্থানে আসলে লিগ্যাল ইল্লিগ্যাল জনগণের পাশে না, হ্যাঁ ঠিক আছে, বিপ্লব সবকিছুকেই দেয় কি বলে আপনার উপেক্ষা করে এবং সেটা আছে যে আপনি বিপ্লবকে প্রথম দিকে, ইতিহাসের প্রথম দিকে কিন্তু এটাকে অনাকাঙ্ক্ষিত বলা হতো, কারণ এটা পরিবর্তন হয় আইন ভেঙেই। যখন চার্জ ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল তারা কিন্তু পরিবর্তনকে পছন্দ করতো, তার মানে বিপ্লব ছিল অনাকাঙ্ক্ষিত। রেনেসার পরে কিন্তু বিপ্লব একটা পরিবর্তন এবং অনেক ডেফিনেশন আছে। বিপ্লব মানে হচ্ছে বৃহত্তর ভালো কিছু নিয়ে আসা, ঠিক আছে? এই জন্য বিপ্লবের এই ঘোষণা দিয়ে জুলাই রেভলিউশন যে ঘোষণা, জুলাই সনদ, সেটা ঘোষণা না দিলে কিন্তু এদেরকে আবার আইনগত ঝামেলায় পড়তে হতে পারে। তো আমার যেহেতু সেনাবাহিনীর প্রতি একটা নৈতিক দায়িত্ব আছে, আমি এটা ছিলাম, বাট এইটাকে যদি কেউ মানে অন্যায়ভাবে ব্যবহার করতে চায় তার বিরুদ্ধে আমি কি করতে পারি সেটা নিয়ে আমি কাজ করেছি। কারণ তারা জনগণের সাথে আছে, জনগণের বিরুদ্ধে তারা যাবে না, এই অ্যাসুরেন্স তো আমি মিলিটারি একাডেমি বলেন বা থ্রু আউট মাই হোল মিলিটারি লাইফ বলেন সেটা থেকে শিখেছি, আমার ভিতরে প্রথিত। সো আমার একটা ফাইনালি জনগণের বিশ্বাস ছিল যাবে না, কিন্তু যখন এটা বলা হলো যে সরিয়ে নিয়ে যাও, তখন আমি কিন্তু তখন এই জিনিসটাতে আমি তখন ওটা করলাম। এবং 6 তারিখে যখন একটা কাউন্টার রেভলিউশনের কথা শোনা গেল, তখনও কিন্তু আমি ধরেন যে বিএনপির একটা হায়ার মহলের সাথে ওইখানে ছিলাম, আমি নাম বলবো না, ঠিক আছে? তো এরা আমার আত্মীয় হতে পারে, এরা আমার পরিচিত হতে পারে, আমার বন্ধু হতে পারে যারা জড়িত। তখন কিন্তু আমি আলোচনা করতাম কীভাবে এটা কাউন্টার করা যায় এবং দেয়ার আর ওয়েজ। তো যাই হোক, এটা বলছি না কারণ ধরেন যে এগুলো হয়তো বলা ঠিক হবেও না। আপনি তো কারা ছিলেন সেটি বলছেন না, আমি সেটা বলছি কিন্তু আপনি ধরেন যে যেটা বললাম থার্মোডাইন ইফেক্ট হচ্ছে, এখন ফাইনালি কে এসে ক্ষমতাটা বসবে সেটা এখনও শিওর না। আমি একবার ফাঁসির আসামি হয়েছি, গুলি খেয়েছি, চিটাগাঙে মোড়ে পড়েছিলাম, ঠিক আছে? তো সেকেন্ড টাইম অপারেশন করে বাঁচাতে হয়েছে, আমি না বোনাস লাইফ। এবং আমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, আগে তো ভয় পেয়েছিলাম যে কিছু হলে আমার মেয়ের কি হবে, যাওয়ার সময় ভাইকে বলে গেছে আমার মেয়ের জন্য লেখাপড়া হয়। এখন তো আমার সেই ভয় নেই, আমাকে মানে অনেক কিছু আমি অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু এটার সাথে জড়িত হয়ে অন্য কেউ যদি মানে কারো কোনো ক্ষতি হয় সেটা আমি কখনোই চাইবো না। এই জন্যে নৈতিক একটা কারণেও হয়তো বা বলবো না, ঠিক আছে? বাট প্রসেসটা আমি বললাম যে কাউন্টার রেভলিউশন প্রতি বিপ্লব হলে কী হতে পারে সেটা নিয়েও আমি আলোচনা করেছি, ঠিক আছে? এবং 3 তারিখে যখন ইকবাল করিম ভাই এটা করলেন তখন কী করা উচিত সেটাও কিন্তু আমি করেছি, আলোচনা করেছি এবং বলেছি, ঠিক আছে? এগুলো প্রমাণও আছে, আপনি প্রমাণ চাইলে প্রমাণ করে দিতে পারবো। বাট ওই যেটা বললাম, কোনো কিছু প্রাপ্তির জন্য কিন্তু কিছু করিনি। 3 তারিখে বৈঠকটি হয়েছিল সেনাবাহিনীর ভেতরে, হ্যাঁ হয়েছিল, এটা ভেতরে, এটা সেনাবাহিনী আমি বাইরে, আমি সেখানে জানলেও কথা হয়েছে না, হ্যাঁ কথা হয়েছে, জানি যেটা হয়েছে, জানি যে সেনাবাহিনী গুলি করবে না সেটা, কিন্তু সেখানে সেনাপ্রধান কি বলেছিলেন সবই জানি, জুনিয়র সবই জানি। কিন্তু সিচুয়েশনটা ছিল যে আপনি শুধু গুলি না করে নিষ্ক্রিয় হয়ে বসে থাকলে হবে না, ঠিক আছে? আপনাকে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে, যেটা সেনাপ্রধান হয়তো লাস্টে করেছেন আর কি, ঠিক আছে? তো এটা কিন্তু রাস্তাঘাটে আপনি কি 3, 4, 5 তারিখেও কিন্তু ছাত্রলীগ বা ওরা রাস্তায় ছিল এবং কিছু কিছু অ্যাকশন তো হয়েছেই। সো সেই ক্ষেত্রেও কিন্তু যে সেনাবাহিনী ছাত্রদের গুলি করছে না, কিন্তু যারা অন্যায় অত্যাচার করছে, যারা 17 বছর ধরে যারা এটা করছে তাদের বিরুদ্ধে তো কোনো স্ট্রং অ্যাকশন তখন নিচ্ছিল না, আনলেস দে কাম ফরওয়ার্ড, তাই না? তো সেই স্টেলমেট সিচুয়েশনটা থেকে উত্তরণের জন্য কিছু আলোচনা পদ্ধতি বা প্রক্রিয়া সেটা নিয়ে বলেছি এবং কাজও করেছি, ঠিক আছে? তো যেটা ন্যাচারালি হয়ে গেছে আর কি এটা। আপনি আসলে একজন নিরাপত্তা বিশ্লেষক, সাবেক সেনা কর্মকর্তা। আচ্ছা, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রাষ্ট্র কে চালিয়েছে? 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মানে আপনি বলছেন শেখ হাসিনা ফলের পরে সেনাপ্রধানের কথা অনুযায়ী 5 তারিখ দুপুরে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে থাকেন তাহলে ওই সময়ের পর থেকে 8 তারিখ যখন শপথ গ্রহণ করে নতুন ইন্টারিয়াম গভর্নমেন্টের
অ্যাডভাইজাররা এই পর্যন্ত আসলে বাংলাদেশের দায়িত্ব এই সময়ে ধরেন যে আপনি প্রধানমন্ত্রী স্টেপ ডাউন করেছেন বা পালিয়ে গিয়েছেন, যেটা বলবো আর কি যে মানে এত অন্যায় আর অবিচারের শাস্তি হিসেবে লক্ষণ সেনের পরে উনি দ্বিতীয় মহিলা বা নেত্রী যিনি লেজ গুটিয়ে পালিয়েছেন আর কি। হিস্ট্রি এটাকে মনে রাখবে। আমি তার প্রতি ঘৃণা প্রদর্শন করি। আমাদের আর্মিতে উনি আমাদেরকে নিয়ে এবং আমাদের মতো আপরাইট অফিসারদেরকে নিয়ে, প্রফেশনাল অফিসারদেরকে নিয়ে উনি যে খেলাটা খেলেছেন এবং ওনার দোষটা যারা খেলে গেছেন তাদেরকে আমি অভিশাপ দিই। এবং জিয়াউল হাসান বা ওই যে আপনি জেনারেল মুজিব, জেনারেল মইনুল নাম বলে ফেললাম আর কি, হ্যাঁ, সাবেক ডিজিএফআই এর আরেকজন জেনারেল হামিদের কথা বলা হয়, আকবর স্যার, এদের কথা বলা হয়, ঠিক আছে। আই রেসপেক্ট অল অফ দেম, দে আর মাই সিনিয়র, প্রফেশনালি রেসপেক্ট করি। বাট এই প্রক্রিয়াগুলো যদি হয়ে থাকে এবং যেগুলো বের হচ্ছে তাদেরকে আমি ঘৃণা করি, ঠিক আছে। এবং মামুন খালেদ, হ্যাঁ, যিনি 2009 সালে, বাদ দিলে তো আপনি বলছেন ইতিহাস জানে তো আমি রেসপেক্ট করি আমার সাধারণ সৈনিকদের, ঠিক আছে। তাদের কারো বাড়ি থেকে কিন্তু আপনি 1 কোটি টাকাও পাননি। তো অনেকে যখন সেনাবাহিনীর দোষ দেবে আমি কিন্তু খুব অফেন্ডেড ফিল করবো, কারণ সেনাবাহিনী মানে ওই গুটি কয়েক তাবেদার অফিসার না, কিছু কর্মকর্তা। সেনাবাহিনী মানে আমাদের মতো কর্মকর্তাও আছে এবং 90% হচ্ছে সাধারণ সৈনিক। তাদের কারো বাড়ি থেকে কি আপনি 1 কোটি টাকা পেয়েছেন? তাদেরকে কি পেয়েছেন? কাউকে গুম করেছে? তো তাহলে আপনি সেনাবাহিনীকে যখন দোষ দিবেন তখন কিন্তু এটা একটা অন্যায় করা হবে আর কি। হ্যাঁ, বলতে পারেন যে আওয়ামী মদতপুষ্ট ডিরেইলড অফিসার যারা তাদের শপথ থেকে বেরিয়ে যে এই হাসিনা সরকারের বা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করেছে, দেশকে ধ্বংস করে এবং সেনাবাহিনীকে ধ্বংস না, সেনাবাহিনীকে, পুরো সেনাবাহিনীকে কেউ কিন্তু বলছে না, বিষয়টি ওইরকমই। অফিসার যারা ফুয়াদ সাহেব যখন বলেন তখন তো আমার মনে হয় ওই বিষয়গুলো ইউ ডু নট নো হোয়াট ইজ স্যাক্রিফাইস, ওই বিষয়গুলো আসলে বাংলাদেশে কেউ না, উনি তো বড় বড় বক্তৃতা দেন, আমি ওনাকেও রেসপেক্ট করি তরুণভাবে, কিন্তু আমাদের এমন দিনও গিয়েছে যখন শোনা গেল যে গুম করে ফেলা হবে, হ্যাঁ, ওই হাসিন স্যার বা আজমি স্যার যখন নেই আর কি, গুম কোথায় পাওয়া যাচ্ছে না, তারপরে আসলো যে এই অভ্যুত্থানের সাথে যাদের নেতা হিসেবে দেওয়া হয়েছিল কর্নেল ইরশাদ সাইদ স্যার বা আমার নাম আছে, হ্যাঁ, তো তাদের পরবর্তী গুমের টান, তখন কি হতো জানেন, বাড়ির নিচে যখন গাড়ির শব্দ আসতো রাত 12টায় লাফ দিয়ে উঠতাম, উঠে পিস্তল নিয়ে ছাদে যেতাম যে গুম হব না, পারলে মেরে মরবো, এইভাবে দিন কাটাতে হয়েছে আমাদেরকে। তো ফুয়াদ সাহেব যখন কথা বলেন সেনাবাহিনী নিয়ে যে খুব নেগলিজেন্টলি বা ইয়েতে, তখন খুব দুঃখ লাগে যে তুমি তো ইদানিং লাইমলাইটে আপনি এসেছেন, তাই না? আপনি ওই দিনগুলো দেখেননি, উনি দেখেন। অবশ্য সেনাবাহিনী, আমিও সেনাবাহিনীর সদস্য এবং আমার যে সেই পেইনটা এবং সেই ফিলিংসটাকে কিন্তু উনি অপমান করেন, ঠিক আছে। তো সেই জিনিসটা মনে রাখতে হবে। এবং আমি জানি না এই সেনাপ্রধান ওনার রোলটাকে আমি অবশ্যই 5ই আগস্টে যে রোল সাপোর্ট করব, বাট ট্রাস্ট ব্যাংকের উনিও কিন্তু আপনার ধরেন যে কর্মকর্তা এবং উনি চেয়ারম্যান, পদাধিকার বলে, হ্যাঁ, উনি কি জানেন না? এখন হতে পারে আমি মিছিল করেছি, অনেকে বলবে যে জেনারেল আজিজ সাহেব আমাকে পিএইচডি করিয়েছেন, এরকম বলবে। তো আমি নিজে পিএইচডি করিনি, আমি নাকি পিএইচডি করে দিব, বাট আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাডিশনাল ডিরেক্টর রিসার্চ, হ্যাঁ। তো সেই হিসেবে আমার 1 নাম্বার দায়িত্ব ছিল টু অ্যাসিস্ট দ্য রিসার্চ ফেলোজ ইন ক্যারিং আউট দ্য রিসার্চ, হ্যাঁ। এটা কিন্তু আমার পেশাগত দায়িত্ব, ডাটা জোগাড় করা, এগুলো কিন্তু করতেই পারি আমি, হ্যাঁ, অ্যাসিস্ট করা। তো আজিজ স্যার আর্টিলারি অফিসার, সেই হিসাবে আমি আর্টিলারি অফিসার, আমাদের ওয়াইসি ছিলেন, আমাদের অনেক কোর্সের সাথেই তার পার্সোনাল একটা রিলেশন আছে, বাট নৈতিক রিলেশন কোনো নাই। আজিজ স্যার কখনো আমাকে ভোট কেন্দ্রে যেতে বলতে পারবে, কখনো আমাকে কি কোনো একটা জমি দখল করো বা টেম্পারিং করো, যেগুলো মানে অভিযোগ তার সাথে আসছে, সেগুলো আমাকে বলাতে পারবে। আমার একটা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, এটা সব অফিসারই জানে। আমি 2 বার আর্মিতে রিসার্চ বেসড অ্যাসে রাইটিংয়ে ফার্স্ট হয়েছি, ঠিক আছে। এই জন্য অনেকেই আমাকে পেপার লিখতে দিত এবং আমি কিন্তু সিনিয়রদের চেয়ে জুনিয়রদের বেশি লিখে দিছি, সবগুলো আমার কাছে ডকুমেন্ট আছে, হ্যাঁ, যে যখন পাঠিয়েছে। এবং এক অফিসার, এখন ব্রিগেডিয়ার, নাম বলছি না, সে বলবে স্যার এত আরামের কোর্স করি নেই, পেপারটা আসলো, কারণ পেপার লেখাটা একটা বিরাট পেইনফুল ব্যাপার। তো পেপারটা আসলো পেন ড্রাইভে, আমি এটা করলাম। তো আমি আবার তাকে জড়িত হতে বলতাম যে তুমি ডিসকাস করো যাতে এটা অনৈতিক না হয়ে যায়। তো আজিজ স্যার এটা হয়তো বা উনি আমাকে সেরকম যোগ্য মনে করেছেন আমাকে, এবং আমার পেশাগত দায়িত্বের ইয়েতেই করেছি। জুলাইয়ে কীভাবে হলো সেটা বলি আর কি, যে একটা তো হচ্ছে মিছিলে গিয়েছি বা করেছি, টক শোতে কথা বলেছি, তখন এগুলো আছে। তারপরে একটা গ্রুপ যারা আমাকে ওই সুযোগ সুবিধা পায়নি তারা লেগে গেছে জেনারেলরা, কারণ সব পারচেজের গোড়ায় যেয়ে দেখা যেত
আমাদের জেনারেল বা কেউ আছেই, ঠিক আছে। তারপরে আরেকটা গ্রুপ তখন সুযোগ খুঁজতেছে আমার জন্যে, যে যত যেভাবে পারে আর কি সবাই লেগে গেছে, কারণ আমি তো মিছিলে গেছি, এটা তো বাকিগুলো দিয়ে অ্যাড করছে। অনেকে আবার এই অভিযোগও করছে যে আমি ব্যবসায় জড়িত, হ্যাঁ, তারপরে আমার ল্যান্ডে আমি বাড়ি করবো না। বলেন এটা কি ব্যবসা হতে পারে? ব্যবসায় পরে ঢুকতে বাধ্য হয়েছে যখন দেখছে যে না আমাকে দিয়ে আর চাকরি করা হবে না, কারণ কনফ্রন্টেশন আমার সাথে হবেই। তো এগুলো সবগুলো মিলিয়ে যখন এটা করা হয়েছে, আমি তো বলবো যে উনিও একটা স্টেক নিতে পারতেন যে এই ছেলেটা তো সাফারার, তাকে কেন এটাতে ফেলবো। আর একজন বললো আপনি প্রমাণ ছাড়াই একজনকে বলতে পারেন টার্মিনেশন করে দিবেন না। তো আমি মনে করি এটা আসলে কি, যে আপনার ওই টক শোতে কথা বলা, সেনাবাহিনী কিছু রোল নিয়ে কথা বলা, এবং জুলাই আন্দোলনে যাওয়া, এবং কিছু লোকের কারসাজি আর কি, এবং আমাদের বাঙালি যে মানসিকতা, যে সুযোগ পেয়েছি আগে কিছু করতে পারিনি এখন করে ফেলি আর কি, এগুলো মিলিয়ে হয়েছে। সেখানে তার নেতৃত্বকে আমি সমালোচনা করব, ঠিক আছে। আমি কিন্তু ডিওএইচএসের জমিটাও পাইনি, ঠিক আছে, আমার কিন্তু জমি পাওয়ার কথা। তো যেটা হয়েছে যে অনেক এঙ্গেজমেন্ট বা ইয়ের কারণে যেটা হয়তো বা কয়েকটা দিন লেট হয়েছিল, তো সেটা আমাকে দেওয়া হয়নি, এবং আমার মানে ধরেন যে আমার আবেদনটাও কনসিডার করা হচ্ছে না। এটা ওগুলোর ইফেক্ট কিনা আমি জানি না, কিন্তু একটা ডিওএইচএস জমি কিন্তু একটা আর্মি অফিসার সারা জীবন লং টার্মের সে এটা মানে ক্যারি করে, তাই না, যে আমি একটা জমি পাবো। এইচএস যেটা পেয়েছে জলসিতে, সেটা কিন্তু আমাদের নিজের টাকা দিয়ে করা। এই মাত্র 11 দিন না 14 দিন লেট হয়েছিল, কারণ আমার বাবা মারা গিয়েছিল, আমার মাকে এবং পরিবারকে ঢাকায় আনতে হয়েছিল। সেই সময় আমি এটা নিয়ে ভুলে গেছি, কারণ টাকা পয়সা নিয়ে আমার বেশি লোভ নাই, আমার ওয়াইফেরও নাই, দুজনেই ভুলে গেছি। তো 11 দিন পরে আমি অ্যাপ্লাই করার পরে জেনারেল সাইফ স্যার, যিনি পালিয়ে গিয়েছেন, তার কাছে গেলাম। সে বলে না, তুমি 11 দিন লেট করছো, তোমাকে এটা দেওয়া হবে না। আই বিকেম স্টান্ট। একটা লাইফ লং যেটা এনটাইটেলমেন্ট, সেটাকে মাত্র 11 দিনের মানে লেটের কারণে আপনি না করে দিতে পারেন। আমি কিন্তু এর জন্য কেসও করতে পারি, কারণ আমাকে যখন আর্মিতে ঢোকানো হয়েছে তখন কিন্তু বলা হয়েছে এটা দেওয়া হবে। এবং এই জমির জন্য কিন্তু এটা আমার একটা স্ট্রেন্থ ছিল, কোথাও কেউ অন্যায়ভাবে আমাকে টাকা অফার করলে আমি কিন্তু চিন্তা করতাম না, আমি একটা জমি পাবো, ইয়ে পাবো, আমার আর কী দরকার, তাই না। তো এখন এসে যেটা বলতেছে, আমি স্যারকে ফান করে বললাম, স্যার কিরণজি, যে স্যার না দিলে আর কী হবে স্যার, মেয়ের বিয়ের সময় রাস্তায় বসে ভিক্ষা করব। তো উনি ভাবছিলাম যে উনি মানে এটা হয়তো কনসিডার করবেন। বলে তুমি হাসতেছো কেন? আমি স্যার হাসবো না। বলে সবাই তো যারা লেট করছে, আরও অনেকে নাকি লেট করছে, সবাই কান্নাকাটি করে। আমি স্যার জমি জমার জন্য কান্নাকাটি করবো? সে তো করতে পারবো না, আপনি দিলে দেবেন। তো দেয়নি, দেখেন। তো এগুলো টোটাল বিভিন্নভাবে এফেক্ট হয়। 10 বছর মিশনে যেতে দেয়নি, এগুলো করে করে এই পর্যায়ে আসছি। হারানোর কিছু নাই। আই হ্যাভ কাম থ্রু দ্য টাফেস্ট ইয়েস্টারডে, সো আই এম নট অ্যাফ্রেড অফ টুমরো। তো যেটা বললেন যে জিনিসগুলো বললাম না আর কি, সেটা হচ্ছে যে বাকিদের যাতে ক্ষতি না হয়, বাট আই এম উইথ ইট। ওই যেটা চে গুয়েভারা বলে গেছেন, ইফ ইউ tremble with indignation at every injustice, then you are a comrade of mine. So I am his comrade. ঠিক আছে, সেটাকে ধারণ করি। তবে একটা জিনিস, সেটা পরবর্তী সরকার হোক যে আসুক বলবো, এই যে ফলস একটা কু সাজিয়ে এতগুলো অফিসারকে ড্যামেজ করে রাখা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীতে আছে অনেকে, তারা মেজর বা লেফটেন্যান্ট কর্নেল আটকে আছে, তাদের জন্যে পরবর্তী যে সরকার আসে বা এই সেনাপ্রধান যেই আসুক, তাদের জন্য এটা ক্লিয়ার করা হয়। আমাদের চাওয়ার কিছু নেই, আমরা তো চলে এসেছি, তাই না। তো তারা কিন্তু আসলে প্যাট্রিয়ট অফিসার, তাদেরকে চক্রান্ত করে করা হয়েছে। আমরা সেটি প্রত্যাশা করি। আপনি আসলে সার্বিকভাবে এই যে আন্দোলনটি হলো, যে আন্দোলনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেলাম আমরা, সেখানে আপনিও বলেছেন যে এখন আমি স্বাধীন মনে করি, এখন আসলে আমার এরকম ভয় নেই। কিন্তু যদিও একটি সংখ্যা আছে, ওই যে আপনি থার্মোডাইন ইফেক্টের কথা বলছেন বারবার, যে একটা আশঙ্কা আছে, সেটি আশঙ্কায় যেন থাকে, সেটি যেন বাস্তবে পরিণত না হয়। আমরা প্রত্যাশা করব যে আমাদের পরিবর্তনের যে বাংলাদেশ, সেটি যেন আমরা পাই। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই যে চেষ্টা, এই যে রক্ত, এত রক্ত দিল আমাদের তরুণ প্রজন্ম, এই শিক্ষার্থীরা, আসলে এটা কি বৃথা যাবে? যদি বৃথা যায় তাহলে তো এটা খুবই দুঃখজনক আমাদের জন্য, তাই না। এতগুলো তাজা প্রাণ গেল, এবং যেখানে মা ছেলেকে এগিয়ে দিয়েছে, হ্যাঁ, আপনি দেখেছেন, আমিও দেখি, আমি খুব আশ্চর্য হই। এবং আমি যখন দেখি যে ওই যে বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে, যেখানে কিন্তু স্বাভাবিক অবস্থায় যাওয়া সম্ভব না, বিপ্লবের চেতনা বা ঘোর তার ভিতরে যখন ঢুকেছে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মহিলা, তিনি তার একটা বালতির মধ্যে পানির বোতল নিয়ে এসে বিতরণ করছে যে তোমরা পানি খাওয়ার আন্দোলন করো। হ্যাঁ, মানে বিপ্লবের তো মাস স্ট্র্যাটেজি বা ইয়ে আছে, লেফট স্ট্র্যাটেজি, রাইট স্ট্র্যাটেজি, এখানে মাস রেগুলেশন বা মাস স্ট্র্যাটেজি এটা এসেছে। হ্যাঁ, এটা কেউ অর্গানাইজ না করলে অটোমেটিক্যালি এসেছে। তো আপনি দেখেন এ টু জেড সবাই কিন্তু এটাতে মানে আপনি অংশগ্রহণ করেছে, এখন জড়িয়ে পড়েছে বা এসেছে। সেটা হচ্ছে যে নিজের তাগিদে এবং একটা স্বপ্ন নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে।
এই যে শুধু 16 বছর না, আপনি স্বাধীনতার পরের যে আপনি দেখেন যে মানে মানুষের ভাগ্য কিন্তু পরিবর্তন হয় নাই। সেই সময় বাকশাল প্রথা বা রক্ষী বাহিনী সেগুলো নিয়ে হয়েছে। পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে একটা স্পিরিট করেছিলেন, তাই না, একটা চেতনা নিয়ে এসেছিলেন। আজকে যে বিএনপি যেরকম বলা হয়, বিএনপি যেটা আওয়ামী লীগ বেশি করেছে, বিএনপি মানে জঙ্গিবাদ, বিএনপি মানে চাঁদাবাদ, এটা কিন্তু না। ওই 77 সালে দেখেন সানগ্লাস পরে, ড্রেস পরে একজন মানুষ গ্রামে গঞ্জে যাচ্ছে, উৎপাদনের রাজনীতি, উন্নয়নের রাজনীতি, খাল কাটতেছে, এটা পুরো জাতিকে জাগিয়ে তুলেছিল। সেটাই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, ঠিক আছে, যেটা উনি স্প্রেড করেছিলেন। তারপর এটা ডাই ডাউন হয়েছে এবং জাতি গত 16 বছর বলেন, 17 বছর এবং তার আগে থেকেই ধরেন যে নিগৃহীত, নিপীড়িত এবং সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, যেটা আমি আপনাকে বললাম। তো এটা খুব আশা করেছিলাম হবে, যদি না হয় তাহলে খুব দুঃখজনক হবে। এবং ছাত্রদের যে দল, তাদের সম্পর্কে কিন্তু অনেক কিছু শোনা যায়, আমি জানি না। এবং তাদের যে এখনকার আচার আচরণ, যে অর্গানাইজড ইফেক্ট, সেখানে কিন্তু অনেক টাকার প্রয়োজন। দল হতে পারে, রাজনৈতিক দল, ঠিক আছে, আমি ওটাই ধরলাম যে তারা এনসিপি নামে যে দলটা করেছে, তো সেখানে ধরলাম যে সে আন্দোলনের অংশ, একটা মূল অংশ সেখানে গিয়েছে, অর্গানাইজ করেছে। কিন্তু তারা কিন্তু প্রথাগত ওই যে মানে অর্থায়ন, যেটা বিভিন্ন গ্রুপের কাছ থেকে, বড় বড় গ্রুপের কাছ থেকে টাকা নেওয়া, যেটা আগের রাজনৈতিক দলগুলো করেছে, সেই প্রক্রিয়ায় চলে গিয়েছে। সেখানে আমার একটা মানে কষ্ট আছে। যখন এই প্রক্রিয়ায় চলে যাবে, যেটা বললাম থার্মোডাইন ইফেক্টে কখন আসে, যখন বিপ্লব তার আসল উদ্দেশ্য থেকে পথচ্যুত হয়ে যায়। তো এই জন্যই হয়তো বা অনেক ধরনের ইফেক্ট চলে আসতেছে আর কি। হ্যাঁ, যেটা অনেকে ওই যে উদাহরণ দিলাম দু একটা। তো এই ইফেক্টটা যদি এসে যায় এবং এই প্রসেসের মধ্যে যায়, তাহলে এই যে আত্মত্যাগ, মানে এতগুলো তাজা তরুণীর, সেটা কিন্তু ব্যর্থ। 71-এও যখন আমরা মানুষ যুদ্ধ করেছে, তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছে। এবং 71-এর পরে, 71 থেকে যুদ্ধ থেকে কিন্তু আওয়ামী লীগ এই বিপ্লবটাকে 71 একটা বিগ রেভলিউশন করার চেষ্টা করেছে। তা নাহলে তো জাতীয় সরকার করতো, তখন তো আওয়ামী সরকার করছে। হ্যাঁ, তাদের পয়েন্ট আছে, তারা ইলেকশনে জিতছিল। শুধু সেটা না তো, আপনি বই পড়েন যে ওই যে ট্রেনিং ক্যাম্পগুলো ছিল, সেগুলোতে আওয়ামী যুবক ছাড়া মুক্তিবাহিনীতে ঢুকতে দিবে না, ঠিক আছে। তো এই আওয়ামীকরণের মাধ্যমে কিন্তু তারা জিনিসটাকে, এই রেভলিউশনটা সার্বজনীনতা হারিয়েছে। এবং এই মুক্তিযুদ্ধের যে মহৎ উদ্দেশ্য ছিল মানুষের মুক্তি, মানুষের স্বাবলম্বিতা, যেটা ভাসানী শেখ মুজিবকে বলেছিলেন, তুমি ভোটের আগে ভাতের রাজনীতি করো। হ্যাঁ, সেটা কিন্তু উনি করেননি। ভোটের রাজনীতি মানে ক্ষমতার রাজনীতি, ক্ষমতার যে কুক্ষিগত করা বা ক্ষমতাকে নিয়ন্ত্রণে নেওয়া, সেটা। যার ফলে দেখেন 75 পর্যন্ত কী হয়েছে, অল্প সময়ে জাসদ দাঁড়িয়ে গেছে, দুর্ভিক্ষ হয়েছে, সাধারণ মানুষ সেই আওয়ামী লীগ এবং এত জননন্দিত নেতা শেখ মুজিবের এগেনস্টে দাঁড়িয়ে গেছে না। তো এটাও যদি ওরকম হয় যে না, ওই সাধারণ মানুষের ভাগ্য বা মানুষের যে স্বপ্ন দেশ নিয়ে, এবং মানুষের যে বঞ্চনা, নিপীড়ন, সেগুলো যদি দূর না হয়, তাহলেও কিন্তু এটা ইতিহাসের আস্থা করেই চলে যাবে। এবং যেটা হচ্ছে যে ওই সময় যেরকম মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, এই সময়ও হবে না। এবং মানুষ ওই 71-এ যেমন আত্মত্যাগটা বৃথা গিয়েছে, আমি বলবো হ্যাঁ, আমরা স্বাধীন দেশ পেয়েছি, এটা তো অবশ্যই একটা বড় অর্জন। কিন্তু মানুষের যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি এবং তার যে মানে সার্বজনীন মুক্তি, সেটা তো হয়নি। এবং এখনও যদি এটা না হয়, তাহলে কিন্তু এটা খুব দুঃখজনক একটা ব্যাপার হবে আর কি। এবং এটা অনাকাঙ্ক্ষিত। এই জীবনে তাহলে এই পরিবর্তনটা দেখে যেতে পারলাম না আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে আমাদের সাথে যুক্ত হয়ে অনেক মূল্যবান তথ্য, অনেক আন্দোলনের গল্প বললেন, যে আসলে দর্শকরা আন্দোলন কিন্তু আগে আছে। প্রথম আন্দোলন আমার ক্যারেট কলেজে, বুঝতে পেরেছেন, আমরা 60 জন ক্যারেট কলেজ থেকে বিদ্রোহ করে ঢাকায় চলে আসছিলাম, মির্জাপুর থেকে পালিয়ে। 2 জন রয়ে গেছিল। সেটা ছিল যে মিলিটারি প্যারেন্টসদেরকে খুব হুজুর করা হতো, বাট অন্য প্যারেন্টসদের প্রতি মানে ওরকম আচরণ করা, মানে নর্মাল রেসপেক্টফুল আচরণ করা হতো না। এটা কিন্তু অন্যায়, ঠিক আছে। তো সেই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সেই 87 সালে, তখন আমরা ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ি আর কি, তখন কিন্তু আমরা বের হয়ে 36 কিলোমিটার হেঁটে দৌড়ে আমরা ঢাকায় চলে আসছিলাম, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের প্রথম রেভলিউশন। এবং এটা কিন্তু অন্যায়ের বিরুদ্ধেই ছিল, যে তুমি প্যারেন্টসের মধ্যে ডিসক্রিমিনেশন করতে পারো না। তো সেই সময় থেকেই আছি, অনেক সাফার করেছি, এখন পর্যন্ত আসছি, বাট অন্যায় হলে প্রতিবাদ করেই অবশ্যই সে দোয়া করবেন যেন সেটা করতেও পারি, এবং দর্শকদের কাছেও দোয়া চাই। ভবিষ্যতে বাংলাদেশের সংকটকালেও আপনি সেখানে থাকবেন, জনগণের পাশে, সাধারণ মানুষের পাশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন। ধন্যবাদ।